শুরুতেই জানিয়ে দেব, হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, আরও একটি জাহাজে ইয়েমেনের হামলা। জানিয়ে দেব, ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা ও পশ্চিমারা, জাতিসংঘে অভিযোগ তুলল ইরানি প্রতিনিধি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 17 ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। আরও একটি জাহাজে ইয়েমেনের হামলা। হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনের নিরপরাধ জনগণের সমর্থনে ইসরায়েলি দখলদারদের উপর তাদের মদতদাতাদের স্বার্থে আঘাত হানছে। লেবাননে হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় মজলুম ও ধৈর্যশীল ফিলিস্তিনি জাতির সমর্থনে তাদের বীর যোদ্ধারা এইন ইয়াকুব গাতুন ইয়ানাম নামক অবৈধ ইহুদি বসতিগুলোতে কাতিউসা রকেট নিক্ষেপ করেছে গত সোমবার থেকে। হিজবুল্লাহর গোলান্দাজ ইউনিট আদাসার পার্বত্য অঞ্চলে ইহুদিবাদীদের সেনা সমাবেশের উপর গোলাবর্ষণ করেছে বলেও পার্স টুডে খবর দিয়েছে। এছাড়াও হিজবুল্লাহ সেনারা সোমবার অধিকৃত সাবআ খামারে অঞ্চলে জেবিদিন এলাকায় এবং আররামশা এলাকায় কাফর সুবা পাহাড়ে ইহুদিবাদী অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে, এইন ইয়াকুব বসতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীও জানিয়েছে, ব্লু লাগুন নামে ইসরায়েলগামী একটি জাহাজে সফল হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সাউরি বলেছেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এই জাহাজটির উপর। গাজায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার উপর ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতিরোধ আন্দোলনের সমর্থনে ইয়েমেনে এই ধরনের হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। পশ্চিমা সরকারগুলো সর্বাত্মক সহায়তা দিয়ে ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরের প্রতিরক্ষাহীন নিরপরাধ জনগণের উপর ব্যাপক হত্যাযজ্ঞ এবং খাদ্য অবরোধ সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এই পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছেন প্রায় 1 লাখ, আর এদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবেলায় গাজা ও লেবাননে, ইরাক, ইয়েমেন ও সিরিয়ায় প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে। তারা বলছে, ইসরায়েলকে এইসব অপরাধের জন্য চড়া মূল্য দিতে বাধ্য করবে তারা। ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে 1917 সালের উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ জুগিয়ে। 1948 সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং গোটা ফিলিস্তিনিদের ভূখণ্ডকে দখলে নেওয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা ও পশ্চিমারা, জাতিসংঘে বলছে ইরানি প্রতিনিধি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে তেহরানের ভূমিকা রয়েছে বলে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যে দাবি করেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলছে, ইসলামী প্রজাতন্ত্র নয়, বরং পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইয়দ ইরাভানি গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে ওই মন্তব্য করেছেন। 30 আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা, ব্রিটিশ ও ফরাসি রাষ্ট্রদূতরা রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে তেহরানের বিরুদ্ধে সমন্বিত অভিযোগ তোলার পর আমির সাইয়দ ইরাভানি এই কথা বললেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইরান রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি, রপ্তানি বা হস্তান্তরে জড়িত থাকার যে কোনো অভিযোগকে সরাসরি বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের এই অভিযোগগুলোকে নিছক তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে নিরাপত্তা পরিষদের এই 3 স্থায়ী সংসদের সংকীর্ণ এবং অদূরদর্শী রাজনৈতিক এজেন্ডা হিসেবে বিবেচনা করা হয়। ইরানি দূত বলেন, এটি হাস্যকর এবং কপট যে ইউক্রেনের সংঘাতে সরাসরি জড়িত 3টি দেশ এবং উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে এই সংঘাত বাড়াতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখে সাহসিকতার সাথে ইরানের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন দাবি করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অনস্বীকার্য বাস্তবতাকে অস্বীকার করতে পারে না যে তাদের উন্নত অস্ত্রের ব্যবস্থা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং সামরিক এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি করছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 40,900 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও
94,000-এরও বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40,878 জনে। বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 94,554 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 17 জন নিহত এবং আরও 56 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তার উপর আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এদিকে রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। মার্কিন নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার করছে রাশিয়ার সরকারি টিভি। এমন অভিযোগে রাশিয়ার ওই সরকারি টিভির সম্পাদক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে, আরটি নেটওয়ার্কের সঙ্গে জড়িত 10 জন এবং 2 সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এর মধ্যে টিভি প্রধান সম্পাদক এবং সহকারী সম্পাদকও রয়েছেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি জায়েন্ট ইয়েলেন বলেছেন, আমাদের দেশের সংস্থার উপর যাতে মানুষের আস্থা চলে যায় সেই জন্য সরকারি মদতে মিথ্যা প্রচার করা চলছিল। যুক্তরাষ্ট্রের সরকার এই ব্যবস্থা নিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা এই ধরনের প্রচারের পিছনে যারা আছে তাদের দায়বদ্ধ করবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই নেটওয়ার্কের সঙ্গে যুক্তরা যুক্তরাষ্ট্রের মানুষকে প্রভাবিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবশালীদের নিয়োগ করছিলেন। তাদের মাধ্যমে তারা ক্রেমলিনপন্থী বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন। অ্যান্টনি জেনারেল গার্ল্যান্ড জানিয়েছে, রাশিয়ার আরটি নেটওয়ার্কের 2 জন কর্মী নিউ ইয়র্কে বিদেশি মুদ্রা আইন এবং বিদেশি এজেন্ট রেজিস্ট্রেশনের আইন ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন। তিনি বলেছেন, ওই 2 অভিযুক্ত টেনেসি ভিত্তিক এবং একটি কোম্পানিকে অর্থ দিয়েছিল। রাশিয়ার পক্ষে প্রচার চালানোর জন্য ওই অর্থ দেওয়া হয়। ওই কোম্পানি আমেরিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের দিয়ে এই প্রচার চালাবে বলে ঠিক হয়। মার্কিন সরকার জানিয়েছে, এরপর এই সংস্থা প্রায় 2000 ভিডিও বানায় অভিবাসন, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলি নিয়ে। নভেম্বর থেকে প্রায় 1,60,00,000 বার সেই ভিডিও দেখেছে মানুষ। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরটি নেটওয়ার্কের এই কাজের কথা জানতেন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, আমাদের বিশ্বাস পুতিন এই নির্দেশ দিয়েছেন। মার্কিন নির্বাচনের হস্তক্ষেপ করা নিয়ে যুক্তরাষ্ট্র এই প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করল এমন নয়। মার্কিন গোয়েন্দা বিভাগের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, 2020 সালে রাশিয়ার সরকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুকূলের ভোটদাতাদের প্রভাবিত করার চেষ্টা করছিল। 2016 সালের ভোটেও রাশিয়া হস্তক্ষেপ করছিল বলে মার্কিন গোয়েন্দারা মনে করেন। সেখানে তারা ট্রাম্পের পক্ষে ছিল বলে মনে করেন তারা। পরে ট্রাম্পের টিমের সঙ্গে রাশিয়া বেআইনি আতাত নিয়ে তদন্ত হয়, কিন্তু সেই তদন্তে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।